প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব দেশের অর্থনীতি পথ কোন দিকে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন, তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। আমরা জানি যে বিগত সরকার, মানে শেখ হাসিনার সরকারের সময় দেশের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক পরিস্থিতিতে ছিল। অন্তর্বর্তী সরকার 5 মাস হলো। এখন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় কতটা সক্ষমতা দেখাতে পেরেছে বলে মনে করেন? প্রশ্নটা বেশ কঠিন প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, বিগত শেখ হাসিনার সরকার, যেটাকে আমরা একটা স্বৈরাচারী সরকার মনে করি, বা এটাকে কেউ কেউ ফ্যাসিস্ট সরকারও বলে, অনেকেই বলে। তো সেই সরকারের আমলে একটা প্রচার চালানো হয়েছিল, সেটা হচ্ছে উন্নয়নের গণতন্ত্র। এবং বলা হচ্ছিল যে গণতন্ত্রের চাইতে উন্নয়ন অনেক বেশি প্রাধান্য পাবে। এবং শেখ হাসিনা খুব গর্ব করে বলতেন তিনি দেশকে উন্নত করার জন্য বিশাল বিশাল প্রকল্প হাতে নিয়েছেন, এবং তিনি বলতেন যে এই ধরনের প্রকল্পের মধ্য দিয়ে দেশ অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাবে। কিন্তু সমস্যাটা যেখানে দাঁড়ালো সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার এই ধরনের মেগা প্রকল্পগুলো হাতে নেওয়ার ফলে অর্থনীতির আরও অন্যান্য যেসব খাত রয়েছে সেই সব খাতগুলো কিন্তু কিছুটা হলো অবহেলার মধ্যে পড়েছে। যেমন আমরা কথায় কথায় বলি যে এই দেশে অর্থনৈতিক সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আপনাকে একটা মধ্যবর্তী শ্রেণী তৈরি করতে হবে, এবং মধ্যবর্তী শ্রেণীর তো বিকাশ যদি হয় তাহলে সেই দেশে আপনার অর্থনৈতিক যে বিলি বন্টন, সেখানে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এবং এটা করা যায় একদিকে হচ্ছে একটা হিউজ বিশাল প্রফেশনাল ক্লাস তৈরি করে, আরেকটা হচ্ছে যে এখানে আপনার স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, যেখানে খুব বেশি পরিমাণ পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয় না, সেই ধরনের অনেক ধরনের শিল্প আছে, যেই শিল্প কারখানাগুলো করে আপনার একদিকে এইগুলো প্রধানত লেবার ইন্টেন্সিভ, শ্রমঘন শিল্প, এবং এইখানে বিনিয়োগ হলে একদিকে এমপ্লয়মেন্ট হয়, কর্মসংস্থান হয়, আবার অন্যদিকে আপনার দেশে উৎপাদনের পরিমাণও বাড়ে, এবং এদের মধ্য থেকে আবার যারা একটু অভিজ্ঞ হবে এন্টারপ্রেনার হিসেবে, উদ্যোক্তা হিসেবে, তারা আবার ভবিষ্যতে আরও জটিল কোনো শিল্প কারখানা স্থাপনের দিকে তারা এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় এই দিকটাকে খুব অবহেলা করা হয়েছে। এর পাশাপাশি যেই জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে, এটা নিয়ে অনেক, বিশেষ করে এই যে অর্থনৈতিক দৈনিক একটা আছে বণিক বার্তা, তারা কিন্তু বিভিন্ন সময়ে নিউজ করেছে যে কিভাবে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টগুলো, সেটা সড়ক নির্মাণই হোক বা রেল সড়ক নির্মাণ করাই হোক অথবা সেতু নির্মাণ করাই হোক, সেখানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে খরচের পরিমাণ 2 গুণ 3 গুণ। তো এটার পক্ষে নানান রকম যুক্তি দাঁড়া করানো হয়, কিন্তু আসলে একটা অনুপঙ্খ বিচারে এই যুক্তিটা ধোপে টেকে না। ফলে যেটা হয়েছে, এগুলোর মধ্য দিয়ে প্রচুর অর্থ বিশেষ একটা গোষ্ঠীর হাতে চলে গেছে, এবং সেই গোষ্ঠী আবার যারা শাসক দল, এবং বিশেষ করে শাসক দলের সর্বোচ্চ এশিলানে যারা আছে, তারা এটার মধ্যে একটা ভাগাভাগি হয়েছে। এবং এই ধরনের যে অর্থনৈতিক ব্যবস্থা, যে নিজের পছন্দের, নিজের সঙ্গে সম্পর্কিত, তার রাজনীতিকে সমর্থন করে, তার রাজনীতির জন্য তারা অর্থায়ন করে, এই সব লোকদের মাধ্যমেই কিন্তু আপনার বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। ফলে যেটা হয়েছে সেটা হলো, যেটাকে বলা হয় ক্রনি ক্যাপিটালিজম। এখন ক্রনির বাংলা কি হবে সেটা একটা প্রশ্ন। তো এটার বাংলা আমি করেছি সাংঘাত পুঁজিবাদ, অর্থাৎ আমার সাংঘাত যারা, তাদেরকেই আমি তুলে মানে উপরের দিকে উঠাবো।
এবং তাদের হাতেই ধন সম্পদ পুঞ্জীভূত হবে। এটা হয়েছে এবং আমরা সবাই জানি কোন কোন ব্যবসায়ী হাউস সেই সময় এই ব্যবসা করেছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। শুধু তাই নয়, ব্যাংক ঋণের ক্ষেত্রে আপনার একটা অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ এক অর্থে ব্যাংক ঋণের নামে ব্যাংকগুলো লুটপাট করা হয়েছে, যে কারণে একটা ব্যাংকিং সেক্টরে একটা ধস নামার অবস্থা। মানে এটা এই ব্যাংকিং সেক্টরটাকে কোনো রকমে, যেটাকে বলা হয় যে স্পুন ফিডিং করে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ ব্যাংক একেবারে কলাপস করে গেলে তখন একটা বিরাট নৈরাজ্য দেখা দিতে পারে। সেটা ঠেকানোর জন্য এই সরকারও, বর্তমান যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও তাদেরকে টাকা ছাপিয়ে আপনার সাপোর্ট দিয়েছে। এবং এর ফলটা যেটা হয়েছে সেটা হলো যে আপনি জানেন যে এই অর্থনীতিতে টাকা ছাপানো হয় প্রয়োজনের বাইরে, যেটার সঙ্গে উৎপাদনের কোনো সম্পর্ক নাই, সেখানে কিন্তু ইফ ইউ প্রিন্ট মানি তাহলে কিন্তু ইনফ্লেশন হবে, মূল্যস্ফীতি হবে। এবং মূল্যস্ফীতি হওয়ার আরও অনেক কারণ রয়েছে, যেটা আমরা এই যে বড় বড় প্রজেক্টের পেছনে যে অর্থটা বিনিয়োগ করা হয়েছে, সেই বিনিয়োগের একটা পরিমাণ অর্থ তো মানে বাজারে প্রবেশ করেছে, অথচ সেই প্রজেক্টের সঙ্গে সমান তালে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সেগুলো কিন্তু মার্কেটে আসে নাই। ফলে আপনার সেটাও কিন্তু মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। আর বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যখন হয় তখন একসঙ্গে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ হয়। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে এমনিতেই সৎভাবেও তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয়, এবং এটার একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে হচ্ছে ইনফ্লেশনের ইম্প্যাক্ট। কারণটা হচ্ছে এই প্রজেক্ট থেকে যে বেনিফিট আসে, সেই বেনিফিটের যে স্ট্রিম, যে স্রোতধারা, সেটা অত্যন্ত ধীর গতিতে আসে। ফলে আপনার টাকা চলে গেল অর্থনীতিতে, টাকা ঢুকলো অর্থনীতিতে, কিন্তু সেই পরিমাণে অন্য কোনো উপযোগ, ইউটিলিটি, বেনিফিটস বা প্রোডাক্টস তৈরি হলো না। তখন কিন্তু আপনার মূল্যস্ফীতি অনিবার্য হয়ে ওঠে। আর যেভাবে আপনার ব্যাংক লোনের মাধ্যমে নিজস্ব সাংগারদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে, সেটা তো অর্থনীতির জন্য বিরাট বিপর্যয়ের কারণ হয়েছে। ফলে যারা সত্যিকার অর্থে অর্থনীতিতে অবদান রাখতে পারত, তারা কিন্তু ঋণ পায় নাই। আর যারা ঋণের টাকা নিয়ে নয়ছয় করেছে, বিদেশে পাচার করেছে, তারা কিন্তু টাকাটা পেয়েছে। এবং টাকার অঙ্ক শুনলে রীতিমতো মানে ভিমড়ি খেতে হয়, এটা কল্পনা করা যায় না যে পরিমাণ অঙ্ক। এবং এইটা সীমাবদ্ধ কয়েকটা বিজনেস হাউসের মধ্যে। এবং এদেরকে আমি বিজনেস হাউস বলবো না প্লান্ডারার হাউস বলবো, সেটা নিয়ে কিন্তু নিশ্চয়ই মানে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। যে কারণে এখন সেই সময়ের অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে অনেকে এটাকে চোরতন্ত্র, ক্ল্যাপ্টোক্রেসি ইংরেজিতে বলে, চোরতন্ত্র বাংলা করা হয়েছে, সেই চোরতন্ত্র বলে অনেকে সংজ্ঞায়িত করেছে। এছাড়া আরও একটা আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন গোষ্ঠী তৈরি করা হচ্ছে, এটা একটা গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশে অর্থনীতিতে যে উত্তরাধিকার আজকে আমরা বহন করছি, সেই উত্তরাধিকারটা হচ্ছে অত্যন্ত ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থা, অত্যন্ত ভেঙে পড়ার মতো একটা অর্থনৈতিক ব্যবস্থা। এবং সেই ব্যবস্থাকে সেই ভঙ্গুর অবস্থা থেকে টেনে তাকে দুটো সবল পায়ের উপর দাঁড় করানো অত্যন্ত কঠিন একটা কাজ। এবং এই কাজটা এই সরকারকেও করতে হচ্ছে। আবার যে এই সরকারের যে কর্মকাণ্ড, সেটাও যে সঠিকভাবে ডাইরেক্টেড হচ্ছে, সঠিক পথে যাচ্ছে, সেটাও কিন্তু বলা যাবে না। এবং এরও নানা কারণ আছে, নানা সমস্যা আছে। যেমন আমরা ভাবতে পারি যে এই সরকার প্রশাসনের কাছ থেকে কতটা সহায়তা পাচ্ছে। যেই প্রশাসন দলীয়করণ করে, চরম দলীয়করণ করে নিজস্ব লোকজনদেরকে প্রশাসনে বসিয়ে এক ধরনের শিখণ্ডী প্রশাসন দাঁড়া করানো হয়েছিল, সেই প্রশাসনকে দিয়ে এখনকার যে সরকার, সেই সরকারের পক্ষে কাজকর্ম চালিয়ে যাওয়া সত্যি একটা দুরূহ ব্যাপার হচ্ছে। এবং আমরা দেখি প্রায় অমুককে নিয়োগ দেওয়া হয়েছে, তার কয়েকদিন পরে আবার তাকে প্রত্যাহার করা হচ্ছে। মানে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে, তাকে মানে তার প্রতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এবং
তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে। এইরকম একটা বেহাল অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও কিন্তু ভালো না। কারণটা হচ্ছে যে পুলিশ বাহিনী গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমরা সবাই জানি যে তারা কর্মস্থল থেকে পালিয়ে গিয়েছিল, আত্মগোপনে চলে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এই রকম ঘটনা খুব বিরল যে একটা বড় আন্দোলন হওয়ার পর পুলিশ বাহিনী কর্মস্থল ছেড়ে পালিয়ে যায়। কারণটা হচ্ছে যে বিবেকের দিক থেকে এবং ন্যায়নিষ্ঠতার দিক থেকে তারা চরম অন্যায় করেছে, এবং এই অন্যায়ের ফলে তারা দেখেছে যে তারা জনসমাজে বা জনগণের সামনে দাঁড়াতে পারবে না, সেই জন্য তারা পালিয়ে গেছিলো। এবং এই পুলিশ বাহিনী নিয়েও নানা রকম কথাবার্তা আছে। এই বাহিনীতে পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকজনদেরকেও ঢুকিয়ে ফেলা হয়েছিল, নানা রকম প্রশ্ন কিন্তু আছে, এবং এই সংক্রান্ত বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে। তো সব মিলিয়ে আপনার যদি রাষ্ট্রীয় প্রশাসন, রাষ্ট্রীয় ইনস্টিটিউশন সেগুলো যদি সুঠাম না থাকে, সেগুলো যদি ভঙ্গুর হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায়, আপনার ইনস্টিটিউশন ছাড়া কিন্তু অর্থনীতি পরিচালনা করা যায় না। প্রতিষ্ঠান ছাড়া আপনার ভালো আমলাতন্ত্র লাগবে, ভালো পুলিশ বাহিনী লাগবে, ভালো গোয়েন্দা বাহিনী লাগবে, ভালো বিচার ব্যবস্থা লাগবে। এই রকম একটা মানে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়িয়েই কিন্তু একটা দেশের অর্থনীতিকে আপনি ভালো দিকে বা উন্নতির দিকে পরিচালিত করতে পারবেন, অন্যথায় এটা করা সম্ভব না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে আমরা আগের সরকারের আমলে যেটা দেখেছি যে সরকারের রাজস্ব আয় বাড়ানোর জন্য সহজ পথ বেছে নেওয়া হতো, ভ্যাট বাড়ানো। এই সরকারও কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু পণ্য এবং সেবায় সরকার ভ্যাট বাড়িয়ে দিয়েছে। সাধারণ জনগণের বা গরিব মানুষের কথা কিন্তু সরকার মাথার মধ্যে রেখেছে কিনা, এবং আমরা দেখতেছি শিল্পে গ্যাস সরবরাহ ক্ষেত্রে সে বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে। তো এই অন্তর্বর্তীকালের সরকার যারা জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা, এমনিতেই বাজারে মানুষের নাভিশ্বাস, মূল্যস্ফীতি আছে, বাজার অনেক দাম বেশি, এই সময় এসে এই রকম সিদ্ধান্ত সরকার কি না নিলেই কি মানে নিতেই হলো কেন? দেখুন, ওই যে ফিসক্যাল ক্রাইসিস অফ দি স্টেট বলে একটা কথা আছে, অর্থাৎ সরকারের রাজস্ব সংকট। এবং বাংলাদেশে রাজস্ব আয় নিয়েও কিন্তু বড় প্রশ্ন আছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপি রেশিও যেটা, অর্থাৎ করের সঙ্গে জিডিপির যে হার, যে অনুপাত, সেই অনুপাত কিন্তু একেবারে অসন্তোষজনক, মোটেও সন্তোষজনক নয়। এটা কখনোই শতকরা 9 ভাগ 9.5 ভাগের বেশি হয় নাই। অথচ নেপালের মতো দেশও কিন্তু এর চাইতে অনেক বেশি হারে তারা রাজস্ব আয় করে। এবং এটা নিয়ে বিভিন্ন সময় অর্থনীতিবিদরা কথা বলেছেন, সরকারও কথা বলেছে যে আমাদেরকে রাজস্ব আয়ের সূত্রগুলো বাড়াতে হবে। এবং রাজস্ব আয় যদি আপনি বাড়াতে পারেন, তাতে যে শুধু প্রশাসনিক ব্যয়ই আপনি নির্বাহ করবেন তা নয়, এই অর্থের একটা অংশ আপনি উন্নয়নমূলক কাজের জন্য বিনিয়োগ করতে পারবেন। কিন্তু রাজস্ব আয় যদি না বাড়ে, তাইলে কিন্তু আপনাকে অন্য কিছুর উপর নির্ভর করতে হবে। আপনারা জানেন যে গত সরকার আপনার প্রচুর ঋণ করেছে, এবং এই ঋণটা দেশীয় সূত্র থেকেও করেছে, বিদেশি সূত্র থেকেও করেছে। এবং প্রত্যেক বাজেটে দেখা যায় যে ঋণের পরিমাণ দিনের পর দিন, বছরের পর বছর বাড়ছে। এবং এই বাড়তি ঋণ গ্রহণের ফলে যেটা হচ্ছে, সেই ঋণটা তো পরিশোধ করতে হয়। আপনি আপনার জনগণের কাছ থেকে, ব্যাংক ব্যবস্থার কাছ থেকে যে ঋণটা নিলেন, সেটা কিন্তু সুদে আসলে আপনাকে পরিশোধ করতে হবে। এর ফলে দেখা যাচ্ছে যে বাজেটের একটা বিরাট অঙ্ক এই ঋণ পরিশোধে চলে যায়। তার সঙ্গে বিগত দিনগুলোতে, বিশেষ করে এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যেটা এক ধরনের অস্থিতিশীলতা, এইরকম একটা পরিবেশে রাজস্ব আদায় বলেন বা অন্য কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু একটা মন্দা চলে আসছে। আপনার এর আগের অর্থ বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল 5%। এবার বিশ্বব্যাংক বলছে মানে 2024-25 অর্থ বছরে আপনার প্রবৃদ্ধিটা হবে মাত্র 4.1%। তার মানে হচ্ছে আমরা এনাফ প্রডিউস করছি না, এবং এনাফ প্রডিউস করছি না বলে এনাফ এমপ্লয়মেন্ট হচ্ছে না, আর এনাফ এমপ্লয়মেন্ট হচ্ছে না বলে মানুষের হাতে আয় আসছে না, আয় আসছে না বলে আপনার মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা সংকুচিত হচ্ছে। এবং
এই সংকুচিত মানে আপনার আয়ের অবস্থা, এটার ফলে কিন্তু মানুষ খুব কষ্টে আছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠী, তাদের মধ্যে যারা কিছুটা দারিদ্র্যসীমার উপরে আছে এবং কিছুটা দারিদ্র্যসীমার নিচে আছে, তারা সবাই কিন্তু সাফার করছে। শুধুমাত্র কিছুটা মানে বেশ আরামে আছে যাদের অনেক অনেক অর্থ, যাদের ব্যাংক ব্যালেন্স বিরাট এবং যারা আরাম আয়েশের মধ্যে দিন কাটায় এবং অনেকটা তারা অনার্জিত আয় ভোগ করে। শেখ হাসিনার আমলেই পরিসংখ্যানে, সিপিডির পরিসংখ্যানে দেখা গেছে যে নিচের 10% মানুষ, দরিদ্র 10% মানুষের সঙ্গে ধনী 10% মানুষের আয় 121 গুণ। তো এটা একটা বিরাট বৈষম্য, এবং বৈষম্য পরিমাপ করার জন্য যে সূচক ব্যবহার করা হয়, সেই জিনি কোএফিসিয়েন্ট বলে এটাকে, সেই জিনি কোএফিসিয়েন্ট কিন্তু বাংলাদেশে 0.49 বা 0.5-এর কাছে চলে গেছে। সরকার যে কোনো কারণেই হোক এটাকে 0.5 বলতে চায় না, তার নিজস্ব কারণ আছে, কারণ এটা হলো একটা বিপদসীমা বৈষম্যের ক্ষেত্রে। তো এই বিপদসীমা তারা দেখাতে চায় না, কিন্তু বিপদসীমার মধ্যেই কিন্তু আমরা আছি, বা বিপদসীমা আমরা অতিক্রম করে চলে গেছি। তো এই অবস্থাতে আমি যেটা বললাম যে সরকারের আয় সেটা খুবই কম। এখন দৈনন্দিন প্রশাসন চালানোর জন্য তো কিছু খরচের ব্যাপার আছে, উন্নয়নের কথা বাদ দেন, বর্তমান সরকার কিন্তু অনেক উন্নয়ন প্রজেক্ট কিন্তু তারা বাতিল করে দিয়েছে, অপ্রয়োজনীয় বলে বাতিল করেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে অর্থ বছরের প্রথম 6 মাসে আপনার এডিপি ইমপ্লিমেন্টেশন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন মাত্র 18%। তার মানে প্রথম 6 মাসে যেখানে আইডিয়াল ছিল, আদর্শ ছিল 50% আপনি করবেন, পরের 6 মাসে 50% করবেন, বা প্রথম দিকে না হয় আপনি 30-40% করলেন, পরের দিকে একটু জিনিসটাকে গিয়ার আপ করে আপনি 60% করলেন। কিন্তু এর ধারে কাছেও কিন্তু আমরা নাই। এই দিকে সরকারের আয়ের উৎস, আয়ের একটা বাড়ানোর একটা প্রয়োজন সরকার তাগিদ অনুভব করেছে, এবং সেই তাগিদকে পূরণ করতে গিয়ে খুব সহজ পথ অবলম্বন করেছে সরকার। সেই সহজ পথটা হচ্ছে আপনার পরোক্ষ কর বাড়িয়ে দেওয়া, বিশেষ করে ভ্যাট ট্যাক্স ইত্যাদি বাড়িয়ে দেওয়া। ওষুধ থেকে শুরু করে এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নাই যার উপর এটা বাড়ানোর একটা উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। এবং বলা হয় যে IMF-এর একটা শর্ত ছিল, তারা যে আমাদেরকে ঋণ দিয়েছে সেই ঋণের একটা শর্ত ছিল যে আমাদেরকে রাজস্ব আয় বাড়াতে হবে। কিন্তু রাজস্ব আয় কীভাবে বাড়াবো সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, এবং সবাই বলেন যে রাজস্ব আয় বাড়ানোর আমাদের মতো দেশে এখন অর্থনীতির যে অবস্থা, সেই অবস্থায় পরোক্ষ কর নয়, প্রত্যক্ষ করের মাধ্যমেই। এখানে এক কাজ করি, আপনার কাছে এই বিষয়ে যে রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে কি করা যেতে পারে আপনার কাছে পরামর্শ শুনবো। আপনি যেটা বলছিলেন স্যার, সেটা হলো যে সরকারের রাজস্ব আয়, সরকারের নানা কারণে যেটা ব্যাখ্যা দিয়েছেন যে রাজস্ব সরকারের হাতে আসলে ওই অর্থে টাকা নাই, তা সহজ পথে গেল। কিন্তু সহজ পথে যে প্রভাবটা তা পড়লো সাধারণ মানুষের উপরে। আপনি নিজেই বলেছেন সাধারণ মানুষ নানা কারণে তাদের কাছে টাকা নাই, কিন্তু যাদের কাছে টাকা আছে তাদের দিকে কেন নজর না দিয়ে এই গরিব মানুষের প্রতি কেন এই অত্যাচার হবে? তাই খুব সহজ জবাব। প্রথম হচ্ছে, আমরা বারবার বলেছি যে কোনো সরকারই হোক, আজকে বাংলাদেশের অর্থনীতি যে পর্যায়ে পৌঁছেছে সেখানে প্রত্যক্ষ করের উপর গুরুত্ব দিতে হবে, এবং প্রত্যক্ষ কর প্রধানত ইনকাম ট্যাক্সের মাধ্যমে প্রত্যক্ষ করটা আসে। বাংলাদেশে বহু মানুষ আছে যাদের করযোগ্য আয় আছে, কিন্তু তারা 1 পয়সাও আয়কর দেয় না। এটা বোঝা যায় যে আপনি জানেন যে বিভিন্ন রকম ব্যবসায়িক কাজে, বিভিন্ন প্রয়োজনে আপনাকে টিন সার্টিফিকেট সংগ্রহ করতে হয়, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এবং দেখা গেছে যত লোক টিন সার্টিফিকেট নিয়েছে তার মধ্যে মাত্র 1/3 বা তার কিছু বেশি তারা ট্যাক্স রিটার্ন দেয়, আর এছাড়া বাকিরা একেবারে নীরব থাকে, এবং তাদেরকে অনুসন্ধান করারও কোনো চেষ্টা করা হয় না। হয়তো হতে পারে এটা একটা নতুন ব্যবসা শুরু করার জন্য কেউ একটা টিন নাম্বার নিয়েছে, তার হাতে অবশ্য সেই পরিমাণ আয় হয়তো নাই, কিন্তু তাকে আপনি ট্যাক্স করলে তার ব্যবসার উদ্যোগটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এর মধ্যে নিঃসন্দেহে এই যে বিপুল একটা অংশ যাদের টিন আছে, তাদের তো নিঃসন্দেহে কিছু না কিছু আয় আছে,
এবং সেটা করযোগ্য আয় হতে পারে বলে আমি ধারণা করি। তো সেইটা কেন, সেই দিকে কেন নজর দেওয়া হয় না, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের যে রাজস্ব প্রশাসন, আমাদের যে এনবিআর, তার যে দক্ষতা এবং তার পক্ষে এবং তার মধ্যে যে দুর্নীতি, প্রচণ্ড ধরনের দুর্নীতি, বিশেষ করে আয়করের ব্যাপারে তাদের প্রচণ্ড দুর্নীতি, এমনকি ভ্যাটের ব্যাপারেও তাদের প্রচণ্ড দুর্নীতি। এখনও কিন্তু ভ্যাট ব্যবস্থাটাকেও কিন্তু আমরা খুব র্যাশনালাইজ করতে পারি নাই। ফলে হয় কি, এক ধরনের সমঝোতা হয়, মানে আপনার ট্যাক্স অফিসিয়ালের সঙ্গে বা আপনার ভ্যাটের যে কর্মচারীরা থাকে যারা মাঠ পর্যায়ে ভ্যাটটা আদায় করে, তো তাদের সঙ্গে যে ভ্যাট দেওয়ার কথা যার, যে ব্যবসায়ীর বা যার, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে একটা ভাগাভাগি ধরনের একটা ব্যাপার ঘটে। তো এর ফলে নানা কারণে কিন্তু আমরা দেখছি আমাদের কর আদায়ের পরিস্থিতি খুবই খারাপ। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে কর আদায় পরিস্থিতির কিন্তু উন্নতি করতে হবে। শুধু উন্নতি করলে হবে না, মানুষের পারসেপশানে, দৃষ্টিতে আপনাকে এমন একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেই সরকার ব্যবস্থার কর্মকাণ্ড দেখে মানুষ উপলব্ধি করবে, অ্যাপ্রিসিয়েট করবে যে তার দেওয়া করের অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে। তা আমাদের এখানে প্রচণ্ড দুর্নীতি আছে বলে মানুষ মনে করে যে কর দেওয়া মানে হচ্ছে দুর্নীতিবাজদের পকেট ভারী করা। সেই কারণেও কিন্তু মানুষের কর প্রদানে অনীহা তৈরি হয়। পৃথিবীর বহু সভ্য দেশে, বহু উন্নত দেশে আমাদের চাইতে অনেক বেশি আয়ের প্রায় বিরাট অংশ, ৬০-৬৫% পর্যন্ত তারা কর দেয়। কিন্তু দেয় কেন? সেখানে কোনো অনিচ্ছার কোনো মনোভাব নাই। দেয় এই কারণে সে জানে, আপনি সুইডেনের মতো দেশে যান যেখানে কল্যাণ অর্থনীতি, ওয়েলফেয়ার ইকোনমি আছে, সেইখানে আপনি দেখবেন যে মানুষ স্বেচ্ছায় কর দিচ্ছে, কারণ সে জানে নানা আকারে সে সেটা ফেরত পাবে। সে চিকিৎসার খরচের জন্য সেটা ফেরত পাবে, শিক্ষার খরচের জন্য সেটা ফেরত পাবে, নানা ধরনের ঝুঁকি মোকাবেলার জন্য সেটা ফেরত পাবে। কাজেই এমনকি বেকার হয়ে গেলে বেকার ভাতা আকারে সে সেটা ফেরত পাবে। তো আমাদের দেশে তো সেই রকম কোনো ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই এবং আমাদের অর্থনীতি সেই রকম একটা অবস্থাতেও পৌঁছে নাই। ফলে আমাদের এখানে আমরা যেই বৃত্তের মধ্যে রয়ে গেছি, একই বৃত্তের মধ্যে আমরা চক্রাকারে ঘুরছি, এই বৃত্তের থেকে বেরিয়ে আসতে পারছি না। তবে এটা নিঃসন্দেহে যে এই যে পরোক্ষ কর, ভ্যাটের মাধ্যমে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করার যে কৌশল, এই কৌশল আমার মনে হয় অর্থনীতির বর্তমান যে নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থা এবং মানুষের জীবনযাত্রার যে নাজুক অবস্থা, সেই অবস্থার মধ্যে এই উদ্যোগটা আমার মনে হয় না যে এটা একটা ভালো উদ্যোগ হিসেবে। এবং এটা নিঃসন্দেহে সবাই সমালোচনা করছে। সরকারের বাইরে যত অর্থনীতিবিদ আছেন তারা প্রায় সবাই এক বাক্যে এটা সমালোচনা করছে যে মরার উপর খাড়ার ঘা পড়ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে যাবে বলে সবাই মনে করছে। এবং একদিকে সরকার বলছে আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাই, আরেকদিকে ট্যাক্স বাড়াই দিচ্ছেন, ভ্যাট বাড়াই দিচ্ছেন। তো ভ্যাট বাড়াইলে তো পণ্য সামগ্রী, সেবা সামগ্রীর দাম বেড়ে যাবে। তো দাম বেড়ে গেলে এটা স্ববিরোধী হয়ে গেল না? একদিকে আপনি বলছেন আমি মূল্যস্ফীতি কমাবো, জিনিসপত্রের দাম যাতে চড়া না হয়। এখন কিন্তু মূল্যস্ফীতি গত ডিসেম্বরে 10%-এর বেশি হয়ে গেছে সরকারি হিসাবে, এবং 10.8 অর সামথিং এরকম হয়ে গেছে। এবং এইরকম অবস্থা, এটা বলা হয়েছিল যে এটা 1 ডিজিটের মধ্যে রাখা হবে, দ্যাট ইজ 9-এর মধ্যে সেটা রাখা হবে, কিন্তু সেটা সম্ভব হয় নাই। এবং আমাদের এই উপমহাদেশের যে অন্যান্য দেশগুলো রয়েছে, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তানের অর্থনীতির অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তার মূল্যস্ফীতির হার কমে আসছে। শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার তো দূরের কথা, সেখানে নেগেটিভ, ঋণাত্মক মূল্যস্ফীতি। ভারতেরও মূল্যস্ফীতি মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এক জায়গায় একমাত্র ব্যতিক্রম হলাম আমরা এখানে উপমহাদেশে বাংলাদেশ। আমরা যে কোনো কারণেই হোক অর্থনীতিটাকে একটা সুষ্ঠু পথে পরিচালিত করতে পারছি না। শ্রীলঙ্কার কথা বললেন, সেখান থেকে শ্রীলঙ্কা তো আমরা জানি যে বেশ কিছু বছর আগে ওখানে কিন্তু এরকম একটা খুবই বাজে পরিস্থিতি তৈরি হলো, সেই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়ালো, আপনার কথাই বোঝা যাচ্ছে। তো সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? না, শিক্ষা তো নেওয়াই যায়, কিন্তু শ্রীলঙ্কার সুবিধাটা হচ্ছে দেশ হিসাবে আমাদের অর্ধেক, জনসংখ্যাও কম, এবং সেই দেশের জনসংখ্যার একটা বিপুল অংশ শিক্ষিত। এবং সেইখানে আপনি যদি কোনো ভালো একটা সরকার আসে,
তাহলে তারা যদি ভালো পলিসি নেয় সেটা ইমপ্লিমেন্ট করা অনেক সহজ। বাংলাদেশে, শ্রীলঙ্কাতেও অনেক ধরনের রাজনৈতিক দল আছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের যত সংখ্যক রাজনৈতিক দল, শ্রীলঙ্কায় অত সংখ্যক রাজনৈতিক দল নাই, এবং সেখানে মতপার্থক্যও আছে, এবং উগ্র চিন্তাভাবনার লোকজনও আছে, দলও আছে। বিশেষ করে মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উগ্র একটা অংশ আছে যারা ওই ধরনের দলকেই সমর্থন করে, যে দল আপনার বুদ্ধিস্টদেরকে প্রাধান্য দেয়। তারপরেও শ্রীলঙ্কা কিন্তু এই যে তার যে অন্তর্নিহিত একটা শক্তি, হ্যাঁ, রাজাপাকসের সরকার বা তাদের সঙ্গে যারা ছিল তারা শ্রীলঙ্কার অর্থনীতিকে একটা বাজে অবস্থার মধ্যে ফেলে গেছে, এবং সেখানে আমাদের এখানে তো মানে শেখ হাসিনা পালিয়ে গেছেন, ওখানেও তারা কিন্তু পালিয়ে গেছিলো, এবং তাদের গভর্নমেন্ট হাউস বলেন বা প্রেসিডেন্টের ভবন বলেন, এগুলো মানে প্রধানমন্ত্রী এগুলো কিন্তু মানুষ তার মধ্যে প্রবেশ করে সেখানে বিছানায় শুয়ে নানান রকমের মজা করেছে, কিন্তু ওইভাবে ভাঙচুর ধ্বংসাত্মক কোনো ব্যাপার ওইভাবে কিন্তু ঘটে নাই। এবং যারা চলে গেছিলো তারাও কিন্তু একটা সময়ের পর আবার দেশে ফিরে আসছে, এবং মনে হচ্ছে, আমার ধারণা, যে সেখানে একটা রাজনৈতিক সহমত হয়তো ভেতরে ভেতরে কাজ করছে, সমঝোতা হয়তো ভেতরে ভেতরে কাজ করছে, যেই সমঝোতাটা আমরা বাংলাদেশে দেখছি না, যে কারণে এই ঘটনা ঘটছে। শ্রীলঙ্কায় আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার ক্ষমতায় এখন যেই দল, সেটার নাম হচ্ছে জেভিপি, জনতা বিমুক্তি প্যারানুমা। এরা ট্রটস্কিপন্থী মার্কসিস্ট, এবং এরা শ্রীলঙ্কাতে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, রাজনৈতিকভাবে সক্রিয়। 1971 সালে তারা একটা বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রচুর রক্তপাতের মধ্য দিয়ে সেই অভ্যুত্থানকে দমন করা হয়। কিন্তু দীর্ঘদিন পর মানুষের চিন্তাভাবনা একটা যেখানে এসছে, তারা দেখেছে যে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি বা অন্যান্য যে পার্টিগুলো আছে, সেই পার্টির চাইতে এই পার্টিকেই সমর্থন করাটা তাদের জন্য সঠিক হবে, এবং সেটা তাই করেছে, ভোটের মাধ্যমে তারা সেটা প্রতিষ্ঠা করেছে। তো আমাদের এখানে যেটা হচ্ছে রাজনীতিতে, আমার যেটা মনে হয় যে এই রাজনৈতিক দল ব্যবস্থা এখানে আছে, যে পার্টি সিস্টেম এখানে আছে, এবং যেসব রাজনৈতিক দল আছে, বিশেষ করে বড় দল যেগুলো, সেগুলো সম্পর্কে মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন, কোশ্চেন মার্ক আছে। এটা তারা হয়তো পছন্দ করবেন না এই কথাটা, কিন্তু এই কোশ্চেন মার্ক যে আছে সেটা তাদের উপলব্ধি করা উচিত, এবং সেই অনুযায়ী তাদের দলকে সেভাবে পরিচালনা করা উচিত। এবং এই যে একটা কম মাত্রায় হলেও যে অনাস্থার যে একটা পরিবেশ, এই অনাস্থার পরিবেশে কিন্তু অর্থনীতির জন্য খুব সহায়ক একটা অবস্থা না। অর্থনীতিতে ভালো করতে গেলে মানুষের আস্থার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই আস্থাটা আসবে কিন্তু অর্থনীতির পথে নয়, এটা রাজনীতির পথে। সুষ্ঠু রাজনীতি, ভালো রাজনীতি, দেশের মঙ্গল করে, এই ধরনের মঙ্গল আনে, এই ধরনের রাজনীতি যদি হয়, তাহলে দেখবেন যে অর্থনীতিতেও সুবাতাস বইতে শুরু করে। যে এখানে যেটা আপনি এর আগে বলছিলেন যে শেখ হাসিনার সময় যে চোরতন্ত্র গড়ে উঠেছিল, তা আমরা দেখি যে রাজনৈতিক দুর্বৃত্ত যারা ছিল, যারা লুটপাট করেছে, তারা তো পালিয়ে গিয়েছে, কিন্তু যেসব আপনি বলছিলেন যে কতকগুলো গোষ্ঠীতন্ত্র, যেসব গোষ্ঠী বা যেসব ব্যবসায়ীরা এই যে লুটপাট করেছে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, তারা তো আর দেশে আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কি ব্যবস্থাই সরকার নিচ্ছে বা তাদেরকে জবাবদিহির আওতায় কি আনতে পারছে বলে মনে হয়? একটা তো দেখছি যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, হিসাব নিকাশ নেওয়া হচ্ছে, দুদক চেষ্টা করছে এই ধরনের ব্যাপারগুলো। আর টাকা যেটা বিদেশে পাচার হয়ে গেছে সেটা ফিরিয়ে আনা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তো সেটার জন্য একটা প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে, আন্তর্জাতিক আইন আপনাকে দেখতে হবে কিভাবে করা যায়, এবং এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। এবং এইখানে যেসব দেশে পাচার হয়েছে সেই দেশের একটা সহযোগিতাও প্রয়োজন হবে। তো এই কাজটা এই বর্তমান সরকার যে যার যা মেয়াদ, সেই মেয়াদে তারা যে করে যেতে পারবে এমন নয়। তবে ব্যবসায়ীদের মধ্যে বড় ব্যবসায়ী মাত্র এক সালমান রহমান ছাড়া আর কেউ বোধহয় সেইভাবে কারাগারে যায় নাই। তো বাকিরা রয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে এদের অনেকে আবার বিদেশি নাগরিকত্ব, কেউ সিঙ্গাপুরের নাগরিকত্ব, কেউ অন্য দেশের নাগরিকত্ব নিয়ে আসছে, এবং এর ফলে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনাটাও একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে সত্যিকারের বিপ্লব যদি হয় তাহলে কিন্তু এই ধরনের কোনো অজুহাত কাজ করতো না, এবং একটা বিপ্লবী সরকার কিন্তু
এই ধরনের যেই সমস্ত চরিত্র, এই ধরনের চরিত্রের লোকজন যারা আছে, এইসব দুর্বৃত্ত যারা আছে, এই দুর্বৃত্তদেরকে খতম করার জন্য খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা তারা গ্রহণ করত। আপনার সাউথ কোরিয়াতে, আজকে সাউথ কোরিয়া পৃথিবীর মধ্যে একটা অন্যতম উন্নত দেশ, এবং সেখানে দীর্ঘদিন পরে হলেও সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছে। এবং আপনি জানেন যে কিছুদিন আগে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়েছে এবং তিনি ক্ষমতার থেকে চলে গেছেন, তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই সাউথ কোরিয়ার আজকের যে উন্নয়ন, চোখ ধাঁধানো যে উন্নয়ন, এই উন্নয়নটা সম্ভব হয়েছে পার্ক চুং হি নামে একজন সাউথ কোরীয় মিলিটারি শাসক ক্ষমতায় এসেছিলেন। এবং তখনও কোরিয়াতে বেশ কিছু বড় বড় কোম্পানি ছিল, দাইউ বলেন বা ওই যে আরও বেশ নাম করা কিছু ফার্ম আছে। তারা অনেকে কর দিত না, নানা ধরনের অনাচার করত, দুর্নীতি করত। এদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে খুব মানে কঠোর চাপ প্রয়োগ করা হয় তাদেরকে, যে তোমাদের কোথায় ধন সম্পদ আছে সেগুলি ফিরিয়ে নিয়ে আসো। তারপরে বলা হলো যারা পালিয়ে গেছিলো তাদেরকেও নিয়ে আসা হয়েছে। তো আপনি জানেন যে দক্ষিণ কোরিয়ার কিন্তু বেশ কিছু কোম্পানি আছে, খুব বিশ্বমানের কোম্পানি। তো এদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের ব্যবসা ভালোভাবে করো, সরকার কোনো বাধা সৃষ্টি করবে না, কিন্তু অসৎ পথে যদি তোমরা যাও বা দুর্নীতির পথে যদি তোমরা যাও, যেটা আইন পারমিট করে না, এরকম কোনো পথে যদি তোমরা যাও, তাইলে কিন্তু রাষ্ট্র তোমাদের উপর কঠোর হবে। এবং কঠোর হয়েছে। এখন একজন বড় ধনী লোককে আপনি মানে রিমান্ডে নিয়ে যদি বলেন যে তোমার নখটা তুলে ফেলা হবে, তখন সে কিন্তু বাধ্য হবে যে না ঠিক আছে, কোথায় কোথায় তার লুকানো সম্পদ আছে এগুলো ইয়ে করতে। এবং সেইটা করেই কিন্তু সাউথ কোরিয়াকে, যেটাকে বলা যায় তাদের অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে। যদিও সেই ভদ্রলোক, সেই শাসকের কথা আমি বললাম, তিনি একটা তার যে ইন্টেলিজেন্স এজেন্সির যে প্রধান, সেই প্রধান তাকে হত্যা করে। হ্যাঁ, কিন্তু দীর্ঘদিন তিনি ছিলেন ক্ষমতায়, 10 বছরের বেশি, এবং তিনি অনেক সংস্কার করে গেছেন। এবং কোরিয়া আজকে যে জায়গায় পৌঁছেছে, সাউথ কোরিয়া, সেই জায়গায় পৌঁছানোর জন্য তার এই ভূমিকা বিশাল। এবং তিনি আরেকটা কাজ করেছেন, ব্যবসায়ীদেরকে বলেছেন তোমরা যদি ভালো পথে দেশের উন্নয়ন করার জন্য তোমরা তোমাদের ব্যবসাকে পরিচালনা করো, তোমাদের উদ্যোগ এন্টারপ্রাইজকে পরিচালনা করো, তাইলে সরকার তোমাদের পাশে দাঁড়াবে, সরকার বাধা হয়ে যাবে না, সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা গ্রহণ করবে। সেটা কিন্তু বেশ কাজ করেছে। তো আমাদের এইখানে আমি যা বুঝি, পরিস্থিতি যা, কিছু একটা কঠোর পদক্ষেপ ছাড়া এই যেটাকে বলে কুকুরের লেজ সোজা করা যাবে না। কুকুরের লেজটাকে চোঙের মধ্যে ভরতে হবে, এবং সেই কাজটা কিন্তু করা দরকার। আচ্ছা, সেক্ষেত্রে যেমন ধরেন আমরা যেটা বললেন যে সংস্কার করার কথা, এখন ধরেন এই সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, 11টা সংস্কার কমিশন করেছে, 4টা কমিশন অলরেডি তাদের রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্যে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থার যে সুপারিশ, সেটা বেশ আলোচনায় আছে। আলোচনা সম্প্রদায়গুলো আপনি অবশ্যই দেখেছেন, আলোচনা আছে, সমালোচনাও আছে। আপনি কিভাবে বিশ্লেষণ বা আপনার কিভাবে দেখেন বিষয়টা? দেখেন, সংবিধান সংস্কার কমিশন প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যেটা হয়েছে, এবং আরও কিছু বিজ্ঞ সদস্য এই কমিশনের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকরাও ছিলেন, আরও অন্যান্যরাও ছিলেন। তো এই কমিশনের প্রথম দিকের বৈঠকে আমন্ত্রিত হয়ে আমিও গিয়েছিলাম। আমিও আমার যতটুকু সাধ্য আমি যা বুঝেছি সেইভাবে কিছু সুপারিশ তাদের কাছে রেখেছি, যেই সুপারিশগুলো বাস্তবায়নের মানে তাদের রিকমেন্ডেশনের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি আবেদন জানিয়েছি। এবং মোটামুটি মোটা দাগে বেশ 8, 9, 10টা মতো সুপারিশ করেছি। তো আমি যেটা দেখছি, তারা কিছু সুপারিশ করেছেন, যেই সুপারিশগুলোর ব্যাপারে এক ধরনের ঐকমত্য আছে। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেমন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এবং কোনো প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না ক্ষমতায়, সেটা করা। আর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের নেতা হবেন না, তিনি সংসদেরও নেতা হবেন না, সংসদের নেতা অন্য কেউ হবে। অর্থাৎ ডিভিশন অফ পাওয়ার, ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া, যেটা আমাদের এখানে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় বলেই ফ্যাসিবাদের সমস্যা তৈরি হয় এবং স্বৈর শাসনের উৎপত্তি ঘটে।
এটাকে যদি বিভিন্ন হাতে নিয়ে যেতে পারেন তাইলে সেই বিপদটা অনেকটাই কমে আসে। এছাড়া তারা আরও কিছু রিকমেন্ডেশন করেছে, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে করেছে, রাষ্ট্রের নাম নিয়ে করেছে, এবং এগুলো নিয়ে বেশ কিছু তর্ক বিতর্কও কিন্তু হচ্ছে। আবার এগুলোর মধ্যে যে গ্রহণযোগ্য উপাদান নাই সেটাও কিন্তু ঠিক না। যেমন রাষ্ট্রের নামের ব্যাপারে তারা যেটা বলেছে জনগণতান্ত্রিক বাংলাদেশ, এইটা আমি মনে করি অযৌক্তিক না, যৌক্তিক। যৌক্তিক এই কারণে, এর আগে প্রজাতন্ত্র বলা হয়েছিল, গণপ্রজাতন্ত্রী। তো প্রজাতন্ত্র বললে এটা নিয়ে অনেক সমালোচনা কিন্তু এই বিভিন্ন টেলিভিশনের টক শোতে বিভিন্ন জন করেছেন, যেই রাষ্ট্র আমাদেরকে প্রজা মনে করে আর যারা ক্ষমতায় আছে তারা নিজেদেরকে রাজা মনে করে, এই রাষ্ট্রের নামই যদি প্রজাতন্ত্র হয় তাহলে তো প্রজা থেকে যাবে আর রাজাও থাকবে, সেইটা গণতান্ত্রিক দেশে কাম্য নয়। সেই জন্য তারা কিন্তু এই রিকমেন্ডেশনটা করেছেন। আমি মনে করি যে খুব ভালো কাজ করেছেন এটা। তারপরে হচ্ছে আপনার রাষ্ট্রের মূলনীতি। তো মূলনীতিতে তারা চলে গেছেন সে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে যে প্রক্লামেশন, যে ঘোষণাটা জারি করা হয়েছিল, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এইগুলো ছিল, এই তিনটা জিনিস কিন্তু ছিল। তো এই তিনটা জিনিসের কথা তারা বলেছেন, এবং তার সঙ্গে গণতন্ত্র এবং বহুত্ববাদের কথা বলেছেন। এখন এই বহুত্ববাদ কথাটা বিতর্কের সৃষ্টি করেছে। একদল লোক বলার চেষ্টা করছেন যে আমরা মুসলমান, আমাদের মানুষ তো একত্ববাদে বিশ্বাসী, এবং সেই একত্ববাদ হচ্ছে সৃষ্টিকর্তার একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, সেখানে বহুত্ববাদ কিভাবে হতে পারে? হ্যাঁ, বহুত্ববাদ শব্দটা কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কিছুটা না, বেশ কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যেভাবে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদও কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার পাশাপাশি শব্দটার অনুবাদ যদি এভাবে হতো যে প্লুরালিজম যেটাকে বলা হয়, এটা কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা কনসেপ্ট। সারা বিশ্বে সার্বজনীনভাবে গণতান্ত্রিক দেশে প্লুরালিজম থাকবে, এইটা বলা হয়। অ্যান্ড প্লুরালিজমের বাংলা করতে গিয়ে আমরা বহুত্ববাদে চলে গেলাম। তো এইটার বাংলা যদি বহুবাচনিকতাবাদ করা হতো বা বহুবাচনিকতা, তাইলে বোধহয় এত বিতর্ক হতো না। এইটা একটা দিক। আর এই শব্দটাই রাখতে হবে তাই বা কেন? যেই স্পিরিটের কারণে, যেই চেতনার কারণে এই শব্দটাকে নিতে হয়েছে, সেটা তো আপনি অসাম্প্রদায়িকতা বললেও কিন্তু মোটামুটি কাজ চলে। হ্যাঁ, বিশেষ করে আমাদের কনটেক্সটে, সাউথ এশিয়ার কনটেক্সটে, আপনি ভারতের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, বিশেষ করে বাংলাদেশের কথা বলেন, এইখানে বড় জনগোষ্ঠী আছে, আবার ছোট জনগোষ্ঠী আছে, তারপরে ছোট জাতিগোষ্ঠী আছে। এই সবার মধ্যে একটা সদ্ভাব প্রতিষ্ঠা করতে এই যেটা গোত্র, ধর্ম, বর্ণের বিচারে যে পার্থক্য, সেটা ঘুচিয়ে ফেলে যদি আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করতে পারি, সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে বলে আমার ধারণা। তবে এখন প্রশ্ন হচ্ছে যে একটা বিতর্ক এখন, সংবিধান এটা কি সংশোধন করা হবে না নতুন করে লেখা হবে, পুনর্লিখন না সংশোধন? তো আমার ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত চিন্তা, এটা হয়তো কেউ পছন্দ করবেন, কেউ অপছন্দ করবেন। আমি মনে করি আজকে সংবিধান যে জায়গায় এসে পৌঁছেছে, আপনার সেই চতুর্থ সংশোধনী বা তার আগেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংশোধনী থেকে শুরু করে আজকে 17টা সংশোধনী হয়েছে, এইটা আমাদের সংবিধানকে, যেটাকে বলা হয়, একটা জঙ্গলাকীর্ণ করে ফেলেছে। এবং এখানে এমন কিছু বিপজ্জনক ধারা আছে, যেমন 7-এর ক, 7-এর খ, এবং একটা সংসদ বহাল রেখে আরেকটা সংসদের নির্বাচন, এই ধরনের জিনিসগুলো আছে। আর এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং পঞ্চম সংশোধনীর যা কিছু সেটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে আদালতের রায়ের দোহাই দিয়ে। তো এই সংবিধানকে কাটাছিড়া করে শুদ্ধ করতে গেলে, হ্যাঁ, খারাপ ধারাগুলো আপনি কেটে বাদ দিলেন, কিন্তু তার জায়গায় একটা ভালো ধারা প্রতিষ্ঠা করা, এটাকে আরও সংক্ষিপ্ত, সহজবোধ্য করা, সেই কাজটা করতে গেলে আমার মনে হয় নতুন করে লেখাটাই যুক্তিযুক্ত হবে। এবং পৃথিবীর গণতান্ত্রিক দেশের ইতিহাসে অনেক আছে, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, তারা ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, জার্মানিতে তো বলা হয় রাইখ, হ্যাঁ, হিটলারের সময় ছিল থার্ড রাইখ।
তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। তার মানে এক একটা সংবিধান নতুন করে যখন আসে তখন একটা নতুন মানে গণতান্ত্রিক দেশের নতুন যাত্রা শুরু হয়। মানে এটাকে একটা যাত্রা বলবো না, একটা ধাপ সৃষ্টি হয়, পর্যায় সৃষ্টি হয়। তো এইটা আমাদের একেবারে মানে ৭২-এর সংবিধানের কথা বলে সেটাকে স্যাক্রোস্যাঙ্ক্ট, এটা এত পবিত্র যে কোরআনের চাইতেও পবিত্র, বোধহয় এটাতে হাত দেওয়া যাবে না, করা যাবে না, এই ধরনের বক্তব্য কিন্তু খুব মানে যেটাকে বলা যায় বিবেচনাপ্রসূত বক্তব্য বলে আমার মনে হয় না। আর ৭২-এর সংবিধান, আমি নিজে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের নেতা ছিলেন, তিনি ৭২-এর সংবিধান যখন প্রণয়ন হয় তিনি বলেছিলেন যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে গণপরিষদ দিয়ে এই সংবিধানটা রচনা করা হচ্ছে, সেই গণপরিষদের কোনো অধিকার নাই একটা সংবিধান, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার। কেন? কারণ এরা নির্বাচিত হয়েছিলেন 1970 সালের নির্বাচনে, এবং তাদেরকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছিল সেই ম্যান্ডেট হলো পাকিস্তানের জন্য একটা শাসনতন্ত্র রচনা, এটা স্বাধীন দেশের জন্য শাসনতন্ত্র রচনা নয়। তার মধ্যে আবার বেশ কিছু এমএনএ এমপি আপনার দালালির অপরাধে তাদের কিন্তু হারিয়েছেন, পদ হারিয়েছেন। যাই হোক, একটা সংবিধান প্রণয়ন করা হলো ৭২ সালে। সবাই বলল যে খুব চমৎকার সংবিধান, সব সুন্দর সুন্দর কথা আছে, মানুষের ভাত কাপড়ের অধিকার দেওয়া হবে, যে মানুষ মজুরি পাবে তার কাজ অনুযায়ী, ইত্যাদি অনেক ধরনের কথা যেগুলো সমাজতান্ত্রিক দেশে এগুলো কথা বলা হয়। ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটিস টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক, এই প্রিন্সিপালের কথা বলা হয়। তো এগুলি আছে। তো এগুলি তো মুখরোচক কথা, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশনের কোনো উপায় সেই সংবিধানে ছিল না, এবং আজ পর্যন্ত হয়নি, এটা আমরা বুঝতে পারছি। সমাজতন্ত্র একটা মানে এক ধাপও এগিয়েছে বলে মনে হয় নাই, বরং একটা খুব নিকৃষ্ট ধরনের পুঁজিবাদী ব্যবস্থা, যেটা লুটপাটতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত, সেই পুঁজিবাদী ব্যবস্থায় কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। এবং এটার জন্য আমরা কিয়দংশে হলেও সংবিধানকে দায়ী করব। সেই জন্য আমি মনে করি যে একটা নতুন স্লেটের উপরে লিখতে হবে এবং পরিচ্ছন্ন ভাষায় লিখতে হবে, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা করতে হবে। এখন সেটা কিভাবে করবেন? অনেকে মনে করছে এটা এখনই করে ফেলা যায়, এই সরকারের সময়ই করে ফেলা যায়। আমি কিন্তু সেটা মনে করি না, কারণ এটা করতে গেলে সেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি, বিতর্কের সৃষ্টি হবে, মতপার্থক্যের সৃষ্টি হবে। কারণ সংবিধান নিয়ে কিন্তু এটা ছেলেখেলা নয়, এটা নিয়ে কোনো রকম মতপার্থক্য, মানে বড় ধরনের মতপার্থক্য, ক্ষুদ্র মতপার্থক্য অবশ্যই থাকবে, সেটা সেই ঝুঁকি নেওয়াটা ঠিক না। তো সেই জন্য মনে করি যে একটা নির্বাচিত সরকার যদি হয়, সেই নির্বাচিত সরকার একাধারে গণপরিষদ, অন্যভাবে আইন পরিষদ হিসাবে কাজ করবে এবং দেশও চালাবে, সংবিধানও তৈরি করবে। এবং সংবিধান তৈরি করতে গিয়ে তারা আলাপ আলোচনা করবেন, তর্ক বিতর্ক করবেন, তার মধ্য দিয়ে সংবিধান দলিলটা প্রণীত হবে। এবং এই দলিলটা হবে আপনার নতুন ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতেও আছে, যে তারা একটা রেইনবো গভর্নমেন্ট, মানে রেইনবো নেশন, গভর্নমেন্ট না নেশন তারা তৈরি করতে চাচ্ছেন। অর্থাৎ আমাদের জাতিটাকে একটা রংধনুর সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই রংধনুর যেমন 7টি রং থাকে, এবং এই রঙের যে বৈচিত্র্য একসঙ্গে পাশাপাশি থাকে, দেখে খুব আমরা মুগ্ধ হই। প্রকৃতির একটা খুব চমৎকার একটা নিদর্শন। আমাদের দেশটাকেও বিভিন্ন মত এবং পথের লোক, বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন জাতিসত্তার লোক, তারা যদি ওই রেইনবোর মতো, রংধনুর মতো ওইভাবে সুন্দরভাবে মানে আলোক বিকিরণ করতে পারে এবং দৃশ্যমান হয়, মানে মনোরম দৃশ্যমান হয়, মনোরমভাবে দৃশ্যমান হয়, সেটা করতে পারলে তো খুব চমৎকার হয়। এবং আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক সুযোগ যে আমরা নতুন করে যদি সংবিধান লিখতে পারি এবং সেটা যদি মানুষের মধ্যে গ্রহণযোগ্য করাতে পারি গণভোটের মাধ্যমে, সংসদ তো আছেই, সেখানে গ্রহণযোগ্য হবে, তারপরে সেটা এন্ডোর্সড হবে আপনার গণভোটের মাধ্যমে। এইটা যদি করতে পারি, গণভোটের কথাও কিন্তু আছে সংস্কারের মধ্যে, তো এটা যদি আমরা করতে পারি তাহলে একটা বিশাল কাজ এই জাতির জন্য হবে। যে আমরা শেষ করবার অনেকগুলো প্রসঙ্গ ছিল, আমরা সময় নেই, কিন্তু সর্বশেষে যেটা আপনার কাছে জানতে চাই যে আমি প্রশ্ন করি নাই, কিন্তু আপনার মনের মধ্যে কোনো ইস্যু আছে যেটা একটু বলতে চান, তাহলে সেই কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে আবারও এটা অর্থনীতি নিয়েই আলোচনাটা শুরু হয়েছিল। তো অর্থনীতিতে যেটা হচ্ছে,
সেটা হচ্ছে একদিকে প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। এখন প্রবৃদ্ধির হার বেশি হওয়া বা যেটা যদি মানে যেটাকে বলে সন্তোষজনক মাত্রা যদি প্রবৃদ্ধি হয়, এটার অর্থ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, নতুন নতুন জিনিস, নতুন নতুন সেবা, অর্থনীতির সৃষ্টি হচ্ছে। এখন নতুন নতুন পণ্য এবং সেবা সামগ্রী তৈরি করতে গেলে সেটা কে করবে? তো সেখানে তো একটা শ্রমশক্তি নিয়োগ হবে, আর এই শ্রমশক্তি যদি নিয়োগ হয় তাহলে মানুষের হাতে আয় আসবে। আয় আসলে যেটা মানে, এবং সেই ক্ষেত্রে প্রবৃদ্ধি বেশি হলে পাশাপাশি কিন্তু আপনার স্বাভাবিকভাবে যেটা আমরা আশা করতে পারি যে এমপ্লয়মেন্টও বাড়বে। তবে কখনো কখনো এমন প্রবৃদ্ধি হয়, বিশেষ করে শেখ হাসিনার সময় যে প্রবৃদ্ধিটা হয়েছে, তারা বড় অঙ্কের প্রবৃদ্ধি দেখিয়েছে। বাংলাদেশে তারা বলছে যে এইটা একটা মধ্যম আয়ের দেশ হয়ে যাবে যেভাবে প্রবৃদ্ধি হচ্ছে ইত্যাদি। তো ওইটা যেটা হয়েছিল সেটা হলো জবলেস গ্রোথ, অর্থাৎ কর্মসংস্থান হচ্ছে না কিন্তু প্রবৃদ্ধি হচ্ছে। মানে এই একটা আয় কিছু লোকের হাতে পুঞ্জীভূত হচ্ছে, ফলে আপনার প্রবৃদ্ধির মাধ্যমে যে এমপ্লয়মেন্ট জেনারেশন সেই কাজটা কিন্তু হচ্ছে না, হয়নি। এখন দেশের যে অবস্থা, এই অবস্থাতে আপনার প্রবৃদ্ধিও শ্লথ হয়ে আসছে, মন্থর হয়ে আসছে, তার পাশাপাশি মূল্যস্ফীতি হচ্ছে। তার মানে আয়ের সুযোগ তৈরি হচ্ছে না, কিন্তু খরচ বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে, তার উপর আসছে এখন নতুন করের বোঝা। সব মিলিয়ে আমার মনে হয় কেন জানি আমরা পছন্দ করি, বা আমাদের যারা উপরতলার মানুষ আছেন তারা পছন্দ করে যে নিচুতলার মানুষগুলোই সমস্ত মূল্য দেখ, সমস্ত কষ্ট দুঃখ তারাই ভোগ করুক, অন্যদের এখানে কোনো দায় দায়িত্ব নাই, এরকম একটা অবস্থা। আর অর্থনীতিতে যদি আস্থা ফিরিয়ে না আনা যায়, বিভিন্ন ধরনের সংকট আছে আমাদের দেশে, প্রাকৃতিক দুর্যোগ হয়, নানা কিছু হয়, বন্যাও তো হয়েছে। তো এইসব মাথায় রেখে আমাদেরকে একটা সুষম উন্নয়নের চিন্তাভাবনা করতে হবে। এবং আমি শেষবারের মতো আবারও বলবো, পরোক্ষ করের উপর নির্ভর না করে, ভ্যাটের উপর নির্ভর না করে আয়করের উপর নির্ভর করাটা হলে একদিকে আমরা সাম্য অর্জন করতে পারবো, আবার অন্যদিকে আমরা যেটাকে বলা যায় অর্থনীতিতে যে মানে অর্থের সংকট, সরকারের আয়ের সংকট, সেই সংকটও মোকাবেলা করা সম্ভব। এবং সেইটার জন্য একটা বড় উদ্যোগ দরকার, যে কোথায় কার কাছ থেকে আমি আয়কর আদায় করব এবং কীভাবে আদায় করব। তবে এটা নিঃসন্দেহে চোখ বুজে বলা যায়, আমাদের এখানে আয়কর আদায় করার মতো স্পেস এবং পরিসর এবং সুযোগ রয়েছে, এবং বহু লোক আছে যাদেরকে আয়করের জালের মধ্যে নিয়ে আসা যায়, কিন্তু তারা জালের বাইরে রয়ে গেছে। জি, আজকের মতো এ পর্যন্তই। প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। আমরা অর্থনৈতিক কোন পথে সেটা নিয়ে আলোচনা করলাম। বিশদভাবে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন এবং তিনি কিছু পরামর্শও দিয়েছেন। অবশ্যই অন্তর্বর্তী সরকার সেইগুলো ভেবে দেখবেন, কারণ সাধারণ মানুষকে বাঁচাতে হবে। ওই যেটা সর্বশেষ যেটা বলেছেন, গরিব মানুষই সব কিছু জন্য পে করবে, যারা উপরতলার মানুষ তারা পে করবে না, এটা তো হতে পারে না। সবার জন্য শুভকামনা।